হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি মুজাহিদুল ইসলাম সর্দার। আগের দিন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সেল ডিসকভারির গল্প, জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সেল ডিসকভারি অ্যান্ড সেল থিওরি সম্পর্কে। অর্থাৎ আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ঠিক কোন প্রেক্ষাপটে বা কীভাবে সেলটা আবিষ্কার হলো। একজন মানুষ, যেমন আমরা শুনেছি যে নিউটন বাগানে বসে আপেল খাচ্ছিলেন, সেরকম সময় উপর থেকে একটা আপেল পড়েছিল আর মহাকর্ষ সূত্র আবিষ্কার হয়েছিল। ঠিক তেমনি করে প্রতিটা জিনিসের একটি প্রেক্ষাপট থাকে, আর সেল ডিসকভারি তার যেটা প্রেক্ষাপট ছিল সেটা আমি আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে সেল ডিসকভারি হওয়ার পরে তার পরবর্তী যে ঘটনাগুলো, সেল ডিসকভার কারা কারা করেছে, সেল ডিসকভারিতে কাদের কাদের অবদান আছে এবং তাদের কী অবদান আছে, সেগুলো আজকে আমরা পড়ব। ঠিক আছে, জাস্ট প্রেক্ষাপটটা আগের দিন পড়েছিলাম। এবং আরও একটা জিনিস আমরা পড়ব, সেটা হচ্ছে সেল থিওরি। সেল থিওরি বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। তাহলে চলো শুরু করা যাক। নাও, হোয়াট ইজ সেল? এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ সেল। সেল জিনিসটা কি? ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সেল স্ট্রাকচার, এটা একটা সেল। সেলের ভিতরের যে আণুবীক্ষণিক যে স্ট্রাকচারগুলো আছে, অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়াস, এদিকে দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ, ভ্যাকুল ভেসিকলস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, যেটা হচ্ছে একদম এই নিউক্লিয়াসের কাছে যেগুলো আছে এটাকে আমরা বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেহেতু ওখানে রাইবোজোম আছে। আর তার বাইরের দিকে যেটা আছে তাকে আমরা বলছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কাকে রাফ কাকে স্মুথ সেগুলো যখন আমরা কেন বলছি, মাইটোকন্ড্রিয়ার নাম কিভাবে আসছে, বা গলগি বডি, এই যে সমস্ত নাম আমি বললাম এর নাম কিভাবে আসলো, এরা কি কাজ করে কি করে না করে, এভরিথিং আই উইল ডিসকাস উইথ ইউ। ঠিক আছে, বাট সেটা যখন আমরা সেল অর্গানালিজ পড়বো তখন। আজকে আমরা পড়ছি সেলের ডিসকভারিতে কাদের কাদের অবদান আছে এবং তারা কীভাবে অবদান রেখেছে, কতটুকু অবদান রেখেছে, আমরা সেইটুকু সম্পর্কে আজকে জানবো। তো চলো, হোয়াট ইজ সেল সেটা আমরা এখন জানবো। তাহলে আমাদের নেক্সট যেটা স্টেপ, যেটাতে আমরা এখন যাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ সেল, সেটা আর কি হোয়াট ইজ সেল সেটা আর কি আমরা জানবো। তো চলো তাহলে যাওয়া যাক। তো ফার্স্টে আমরা যেটা দেখছি সেল। Cell is the structural and functional unit of all living organism. এখন কথা হচ্ছে সেল জিনিসটা কি সেই সম্পর্কে আমরা আগে জেনে নিচ্ছি। মানে অ্যাকচুয়ালি আমরা আজকে পড়ছি সেলের ডিসকভারি। তো ফার্স্ট আমরা যেটা দেখছি যে সেল জিনিসটা কি, আমরা আগের দিন বলেইছি হোয়াট ইজ সেল, একটু ইন্ট্রোডাক্টরি দিয়েছি যে দিস ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ অল দ্য লিভিং অর্গানিজম। এদেরকে আমরা বলছি বেসিক বিল্ডিং ব্লক। তো যাই হোক, তো সেল, হোয়াট ইজ সেল? এখন কথা হচ্ছে দেখো, দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম হচ্ছে সেল। এদেরকে কেন স্ট্রাকচারাল অ্যান্ড কেন ফাংশনাল ইউনিট বলা হচ্ছে, এদেরকে আমরা এখন জানবো এদেরকে কেন স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বলা হচ্ছে। তো সেলকে বলা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। ঠিক আছে, তাহলে এদেরকে এখানে স্ট্রাকচারাল বলা হলো বিকজ এখানে একটা হিউম্যান বডি আছে। এই হিউম্যান বডিকে যদি তুমি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে ধরো সাপোজ তুমি মনে করো একটা হিউম্যান বডি, এটাকে যদি আমি টোটালটাকে কাটি, তাহলে কাটলে আমরা কি পাবো, যদি সায়েন্টিফিক্যালি কাটি তাহলে প্রথমে আমরা পাবো অনেকগুলোকে, বা দেখি যদি সায়েন্টিফিক্যালি, প্রথমে আমরা পাবো অনেকগুলো অর্গান সিস্টেম। সেই অর্গান সিস্টেমগুলোকে যদি আবারও আমরা সায়েন্টিফিক্যালি ডিভাইড করি তাহলে আমরা দেখতে পাবো অর্গান, তারপরে টিস্যু, তারপরে এরকম করতে 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 একটা সময় আমরা যে জায়গাটা দেখবো, মানে যার থেকে স্মলেস্ট ইউনিট হয় না, এবং যেটা দিয়ে পুরো বডিটা তৈরি হয়েছে, অর্থাৎ বডি যে ফর্ম করেছে, একটা অর্গানিজম যে ফর্ম করছে, এই পুরো স্ট্রাকচারটা ফর্ম করতে যে সাহায্য করছে,
বা যা দিয়ে গঠিত হচ্ছে সেটা হচ্ছে সেল। তাহলে সেল হলো কি স্ট্রাকচারাল ইউনিট। এবং ফাংশনাল কেন বলছে? ফাংশনাল এই জন্যই বলছে যে দেখো বডির মধ্যে আমি এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, তো আমি এখানে যে বসে আছি, তো আমার যে বডি, সেই বডি নিউট্রিশন পেয়েছে, আমার মধ্যে এনার্জি আছে, তাই আমি তোমার সঙ্গে বসি। যে বডিকে বেঁচে থাকতে গেলে, বা কোনো লিভিং অর্গানিজমকে বেঁচে থাকতে গেলে তার মধ্যে যে পরিমাণ এনার্জি দরকার হয়, বা যে বেসিক যে ফাংশনগুলো করতে হয়, যেমন ধরো মেটাবলিজম, ঠিক আছে, তারপরে যাবতীয় যা কিছু ফাংশনগুলো রয়েছে, ঠিক আছে, কন্ডাকশন, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন, এই যে জিনিসগুলো রয়েছে, এই যে বেসিক যে ফাংশনগুলো, এই বেসিক ফাংশনগুলো কে করে? এই বেসিক ফাংশনগুলো করে একটা সেল। তো এবং তুমি যদি দেখো যে ধরো আমরা মাল্টিসেলুলার অর্গানিজম, যদি দেখো যে সেল, একটি মাত্র সেল দিয়ে একটি অর্গানিজম গঠিত হতে পারে কি? ইয়েস, একটি মাত্র সেল দিয়ে একটি অর্গানিজম গঠিত হতে পারে। কাদের ক্ষেত্রে হতে পারে? না, যাদের ক্ষেত্রে হতে পারে তারা হলো ইউনিসেলুলার অর্গানিজম। কাদের ক্ষেত্রে হতে পারে? না, ইউনিসেলুলার অর্গানিজমদের ক্ষেত্রে গঠিত হতে পারে। তাহলে এই হয়ে গেল ব্যাপারটা। তাহলে জিনিসটা হলো কি, হোয়াইট ইজ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম, বিকজ সেল দ্বারা কী গঠিত হচ্ছে? সেল কী করছে? একটা বডি বা একটা অর্গানিজমের পুরো স্ট্রাকচারটা গঠন করছে। এবং আরেকটা কি না, আমাদের বডির যে বেসিক ফাংশনগুলো, মেটাবলিজম থেকে শুরু করে, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন, কন্ডাকশন, রিপ্রোডাকশন, বা যা যা কিছু আছে, মানে বেসিক ফাংশন যেটা একটা বডিকে বেঁচে থাকতে গেলে লাগবে, ঠিক আছে, সেই যে জিনিসটা, সেটা একটা সেল পারে। এবং বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে? এনিথিং লেস দেন অফ আ সেলস, একটা সেলের থেকে যদি কোনো কিছু কম থাকে, তাহলে সেই জিনিসটা কখনো অ্যালাইভ হতে পারে না, বা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, বা বেঁচে থাকতে পারে না। এনিথিং লেস দ্যান আ সেল, এই হলো ব্যাপার। এরপরে বলা হচ্ছে যে দেখো, সেলকে বলা হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক। এবং তুমি দেখো এখানে আমি একটু বড় করে দিই এটাকে, জিনিসটাকে দেখো এখানে কি বলছে, দেখো, সেল আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ অল লিভিং অর্গানিজম। এবং দ্যাট ইজ নিচের দিকে দেখো, দ্যাট ইজ এই বক্সের মধ্যে, দ্যাট ইজ ক্যাপাবল অফ সার্ভাইভিং বাই ইটসেলফ। ঠিক আছে, এদেরকে কেন বলা হচ্ছে বেসিক? বলছে এদেরকে কেন বলা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট অফ লাইফ? বিকজ ইট ইজ ক্যাপাবল অফ সার্ভাইভিং বাই ইটসেলফ। এটা একা একা বাঁচতে পারে, এবং এর থেকে যদি কম থাকে সেটা বাঁচতে পারে না। দ্যাট it is capable of surviving by itself. Every organism on the planet is formed by cell. তুমি যে অর্গানিজমের কাছে যাও না কেন, যে অর্গানিজমকেই দেখো না কেন, এরা কি দিয়ে তৈরি? না, every organism on the planet is formed by cells, এবং সেল দিয়েই তৈরি হয়। and it has genetic material, যেটা হচ্ছে hereditary informationকে ক্যারি করে, that passes from generation to generation। এই হলো ব্যাপার। এবং ঠিক এই কারণটার জন্যই আমরা সেলকে বলছি, কি বলছি না, আমরা সেলকে বলছি যে এরা হলো বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লাইফ অর অল লিভিং অর্গানিজম। মোটামুটি একটু ধারণা ক্লিয়ার হলো? বেশ, ঠিক আছে, চলো এবারে পরেরটাই চলে যাই। পরেরটা কি বলছে না, হিস্ট্রি, যেটা আমরা অ্যাকচুয়ালি পড়বো। বলছে দ্য স্টাডি অফ সেলস স্টার্টেড অ্যাবাউট 300 years ago, নিয়ার অ্যাবাউট 350 years ago। প্রায় 300 বছর আগে স্টাডি অফ সেলস অ্যাকচুয়ালি শুরু হয়েছিল। এবং এখন যদি এটা অ্যাকচুয়ালি 300 থেকে 350 হবে, অ্যাকচুয়ালি এখানে আমি লিখেছি 300 years ago, with the help of one powerful instrument, the cell was beginning to be known to humans। তাহলে সেল যে জানতে পেরেছিল, বা সেল যে আবিষ্কার হয়েছিল, সেটা একটি ইনস্ট্রুমেন্ট দ্বারা প্রথম দেখা গেছিল। কে করেছিল? আগের দিন আমরা বলেছি, আজকে আর নতুন করে বলছি না, বিকজ বললে না, বলবো না, চলো একটু মেমোরাইজ করে নাও, ঠিক আছে, বা পিছনের ভিডিওটা দেখে নাও, যদিও আমরা একটু পরে বলবো, ঠিক আছে, চলো। তো যাই হোক, উইথ দ্য হেল্প অফ ওয়ান পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট, যার নাম হলো মাইক্রোস্কোপ। এবং মাইক্রোস্কোপ প্রথম আবিষ্কার করেছিল কে, এবং সেটা কিভাবে আবিষ্কার হলো, এবং সেই মাইক্রোস্কোপ দিয়েই কে সেল দেখা হয়েছিল, সেটা আমি আগের দিন বলেছি। যাই হোক, চলো, তাহলে যেটা হচ্ছে আমরা মাইক্রোস্কোপ দ্বারা স্টাডি করেছিলাম সেলটাকে দেখেছিলাম, এটা হলো সেল হিস্ট্রি। এবং প্রথম কে দেখেছিল বা কাদের নাম আমাদেরকে পড়তে হবে বা জানতে হবে। এখানে একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়েছি, এখানে আমার খুব বেশি দরকার নেই এই লিস্টের ক্ষেত্রে,
এখানে দেখো খুব সুন্দর করে দেখো, এখানে এটাকে সরিয়ে দিয়ে দাঁড়াও। হ্যাঁ দেখো 1665 আমাকে যেটা আমরা দরকার 1665 যেটা হচ্ছে কে করেছিল না হুকস। হুকস একটি বই লিখেছিল যার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া ইজ পাবলিশড অ্যান্ড দ্য টার্ম সেল ইজ ইউজ। তাহলে প্রথম যে সেল টার্মটা ইউজ করেছিল কে করেছিল, রবার্ট হুক। এবং রবার্ট হুক যে মাইক্রোস্কোপটাই দেখেছিল, আমি বললাম যে ফার্স্ট কোন মাইক্রোস্কোপে দেখেছিল, তাহলে রবার্ট হুক তিনি যে বইটায় পাবলিশ করেছিলেন সেটা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া, এবং মাইক্রোগ্রাফিয়াতে প্রথম সেল টার্মটা ইউজ করে। তাহলে তোমাকে বলতে পারে হু ফার্স্ট কয়েন দ্য টার্ম দ্যাট ইজ সেল, অবভিয়াসলি 1665 কে না রবার্ট হুক, যেটা আমরা এখানে দেখছি। এবং তিনি কোন বইয়ে প্রথম এটা করেছিলেন, মাইক্রোগ্রাফিয়া বইয়ে প্রথম তিনি সেল টার্মটাকে ইউজ করেছিলেন। যাই হোক, চলো এবারে আমরা নেক্সট চলে যাবো 1665 এর পরে 1675 আর 1676, মানে প্রায় কত বছর পরে, 10 ইয়ার্স পরে অ্যান্টন ভন লিউয়েনহুক, যে কিনা করেছিল কি রেজাল্টস অফ হিস মাইক্রোস্কোপ অবজার্ভস ইন রেজাল্টস অফ হিস মাইক্রোস্কোপ। তাহলে এভি লিউয়েনহুক ফার্স্ট। এবং যেটা প্রথম সেল দেখেছিল, অ্যাকচুয়ালি ডেড সেল দেখেছিল কে দেখেছিল, ওই হুকস। এবং প্রথম লাইভ সেল দেখেছিল এভি লিউয়েনহুক, যিনি তার নিজের একটা মাইক্রোস্কোপেই করেছিলেন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যেটা আমি ছেড়ে যাচ্ছি, সেটা হচ্ছে এটা যে রবার্ট হুক যে মাইক্রোস্কোপে দেখেছিলেন সেই মাইক্রোস্কোপটার নাম কি, ক্রুড মাইক্রোস্কোপ। এবং তারপরে যখন মাইক্রোস্কোপি আরও উন্নত হলো এবং আস্তে আস্তে যখন জিনিসটা সেল সম্পর্কে আরও গবেষণা শুরু হলো, একজন জার্মান, একজন মানে দুটো জায়গায় দুটো লেখা আছে, এক জায়গায় লেখা আছে জার্মান, আর জায়গায় লেখা আছে জার্মান অ্যান্ড ব্রিটিশ। যাই হোক, আমি বিভিন্ন জায়গায় সার্চ করে দেখেছি, তোমরা জার্মান অ্যান্ড জার্মানি বলবে, স্টেইডেনও জার্মানির লোক, শোয়ানও জার্মানি, যিনি পরপর মানে 1839 অর্থাৎ 1838 সালে স্লেইডেন এবং 1839 সালে শোয়ান, যারা পৃথকভাবে সেল নিয়ে গবেষণা করছিলেন এবং তারা ফর্মুলেট করেছিল সেল থিওরি। একজন ছিলেন বোটানিস্ট, একজন ছিলেন জুওলজিস্ট। আমরা পরে আসছি। এরপরে আসলে রুডলফ ভিরচাও। এই যে স্লেইডেন অ্যান্ড শোয়ান, এরা সেল থিওরি দিয়েছিল, এদের মধ্যে কিছু অসম্পৃক্ততা ছিল, এরা কিছু জিনিস বলতে পারেনি সেল থিওরি সম্পর্কে, অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারেনি। তো তারপরে যার কথাতে বা যার বলা সেন্টেন্সে অ্যাকচুয়ালি সেল থিওরিটা কমপ্লিট হয়েছিল তিনি হলেন রুডলফ ভিরচাও। আর ভিরচাও, এখানে ভিরচাও লেখা আছে, এর আগে একটা আর তোমরা দিতে পারো, সেটা হচ্ছে রুডলফ ভিরচাও। আচ্ছা, এই পর্যন্ত দরকার, এরপরে আর আমাদের দরকার নেই, যদিও লিস্টটা এখানে আছে, তোমরা কপি করতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে কপি করতে পারো। এবং যাই হোক, চলো নেক্সট পার্টে আমরা চলে যাই। এখানে সেল ডিসকভারি। তাহলে সেল ডিসকভারিতে আমরা কাদের নাম জানবো বা কাদের নাম পড়বো, কারা আমাদের কাছে বিখ্যাত হয়ে আছেন সেল ডিসকভারির জন্য। যারা বিখ্যাত হয়ে আছেন তারা হচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট যে নামটা, সেটা হচ্ছে দ্য সায়েন্টিস্ট হু হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য সেল ডিসকভারি, যিনি হচ্ছেন Hans and Jacharias Jensen. This person is very much important for us because যদি Hans and Jacharias Jensen, কেন না আমরা যেটা দ্বারা দেখি, যে শক্তিশালী যন্ত্রটা দ্বারা আমরা সেলকে দেখছি, সেই শক্তিশালী যন্ত্রটার কনসেপ্ট বা সেই শক্তিশালী যন্ত্রটা তৈরি করেছিলেন কে, হান্স অ্যান্ড জেচারিয়াস জেনসেন। প্রথম কারা তৈরি করেছিলেন, যদিও রবার্ট হুক নিজের মাইক্রোস্কোপে করেছিলেন, কিন্তু কনসেপ্টে তো প্রথমে একজনকেও দিয়ে গেছিলেন, তো সেই জন্য তারা বিখ্যাত। হান্স অ্যান্ড জেচারিয়াস জেনসেন তারা দুটো লেন্স দিয়ে তৈরি করেছিলেন মাইক্রোস্কোপ, সেটা আমি আগের দিন বলেছি। এবার তারপরে চলো, হান্স অ্যান্ড জেচারিয়াস জেনসেন বিখ্যাত, কেন বিখ্যাত সেটা আমি বলছি, জাস্ট একটু পরেই বলছি, আবার বলবো, এখন একবার বলছি। তারপরে রবার্ট হুক প্রথম ডেড সেল দেখেছিলেন, এবং ওই যে বললাম যে বিজ্ঞানীদের সভা, অর্থাৎ বিভিন্ন পণ্ডিত বিজ্ঞানী যারা আছেন, তারা দেশের বা সারা দুনিয়ায় যারা পণ্ডিত বিজ্ঞানী আছেন বা দেশের যারা পণ্ডিত বিজ্ঞানী আছেন, তারা একটা সভা করতে চলেছে, আর সেই সভায় অংশগ্রহণ করছেন রবার্ট হুক। তো রবার্ট হুক এমন একটা কিছু তাদের সামনে প্রেজেন্ট করতে চেয়েছিলেন যেটা নতুন কিছু, এবং যেটাতে সকলে মানে নতুন কিছু করে দেখাতে চেয়েছিলেন এক কথায়। তো তিনি এই নতুন কিছু করার তাগিদে তিনি দেখলেন যে একটি কর্ক জলে ভাসছে, সেখান থেকে গল্পটা তোমরা আগের ভিডিও থেকে দেখে নিও, সেখান থেকে রবার্ট হুক তৈরি করলো সেল, তো বা আবিষ্কার করলো সেল। তো তিনি কি দেখেছিলেন, সেল ডিসকভার করেছিলেন এবং মৃত সেল দেখেছিলেন, অ্যাকচুয়ালি তিনি দেখেছিলেন সেল ওয়াল। এবং আমরা জাস্ট পরবর্তী স্লাইডে আমি আসছি, এখানে দেখো রবার্ট হুকের ছবিও তোমরা দেখতে পাচ্ছ।
এখানে পরপর সকলের ছবি রয়েছে। যাই হোক, রবার্ট হুক যেটা করেছিল, হ্যাঁ তারপরে রবার্ট হুকের পরে চলে আসলো স্লাইডেন অ্যান্ড শন, এবং রবার্ট হুক অ্যাকচুয়ালি যেটা দেখেছিলেন সেটা হচ্ছে সেল ওয়াল দেখেছিলেন, সেল ওয়াল, এবং সেই সেল ওয়ালটা ঠিক কেমন দেখতে সেটা নেক্সট স্লাইডে আমি যাব। এরপরে আসলো ম্যাথিউ স্লাইডন এবং থিওডর শন, যারা একই সময় পরপর দুজন বিজ্ঞানী 1838 1839 যারা সেল থিওরি আবিষ্কার করলো। যদিও সেই সেল থিওরি অসম্পূর্ণ ছিল, কমপ্লিট ছিল না, তারপরে আরও একজন এসে অবদান রাখলেন যার নাম হলো যাই হোক, এরপরে ছিল রবার্ট ব্রাউন। এখানে আছে রবার্ট ব্রাউন কী করেছে, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছে, আর যিনি সেল থিওরিকে কমপ্লিট করেছিলেন তার নাম হচ্ছে কী বলতো, রুডলফ ভিরচাও। রুডলফ ভিরচাও, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ রুডলফ ভিরচাও, এবং এভি লিউয়েন হুক, অ্যান্টনি ভন লিউয়েন হুক রয়েছে। যাই হোক, এইবারে চলো কমপ্লিট করি, নেক্সট স্লাইডে চলো। নেক্সট স্লাইডে চলো, দেখা যাচ্ছে ক্রোনোলজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী আমরা আজকে পড়বো, যেটা পড়ছিলাম। হ্যাঁ, তো আমি অ্যাকচুয়ালি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, এবার জাস্ট আমি পড়বো। দেখো, হ্যানসেন জেচারিয়াস জেনসেন 1590 1590 সালে, হ্যাঁ 1590 সালে কী করেছিল না, এই টু ডাচ আই গ্লাস মেকার, এরা হচ্ছে দুজন আই গ্লাস, চোখের যে এই যে চোখের চশমা আর কি তৈরি করে, যারা আর কি জেচারিয়াস জেনসেন অ্যান্ড সন হ্যান্স জেনসেন, এরা বাপ এবং বেটা কী করেছিল, এক্সপেরিমেন্টেড উইথ টু লেন্সেস প্লেসড ইন এ টিউব। একটা টিউব, এখানে আমরা সেই টিউবটাকে দেখতে পাচ্ছি, এই যে টিউবটা, এবং এই টিউবের দুটো প্রান্তে কী করেছিল না, দুটো লেন্সকে রেখেছিল, এবং লেন্সকে রেখে ফার্স্ট অবজার্ভ করেছিল এবং দেখেছিল যে আরে বাপরে, এই যে সামনে যে জিনিসটা দেখা যাচ্ছে অনেকটা বড় দেখাচ্ছে, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপ প্রথম আবিষ্কার হলো। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দ্য বিউটিফুল লুকিং, ছোট্ট একটু মোচ আছে, হালকা দাড়ি আছে, হ্যাঁ তাকিয়ে আছে, মুচকি হাসছে মনে হচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না যদিও। ইনি হলেন সেই বিখ্যাত ব্যক্তি যিনি যার নাম চিরকাল অবিস্মরণীয় হয়ে রয়েছে এই মাইক্রোস্কোপ নাম বলার সাথে সাথেই, তিনি হলেন জেচারিয়াস জেনসেন। যাই হোক, তা এটি হলো তার মাইক্রোস্কোপ ছবিটা আমি আরও একবার দেখাবো তোমাদেরকে। দেখো এখানে এই যে সুন্দর করে দ্য ফার্স্ট কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যেটা হচ্ছে 1595, যদিও তারা গবেষণা শুরু করেছে 1590-তে শুরু করেছিল, এবং 1595-এ তারা এই যেটা দিয়েছিল এটা হচ্ছে কী হলো না, এটা হচ্ছে ফার্স্ট কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এবং দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো এটা এখানে দেখো, এটা খুব সুন্দর লাগছে, হ্যাঁ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তারপরে তুমি চলে আসো যিনি 1665 করেছিলেন, রবার্ট হুক কে ছিলেন, এটা কোশ্চেন আসে। রবার্ট হুক ছিলেন একজন ইংলিশ সায়েন্টিস্ট, এবং হু কয়েন দ্য টার্ম দ্যাট ইজ সেল, ফার্স্ট কয়েন দ্য টার্ম দ্যাট ইজ সেল বাই হিজ বুক। তার বইয়ের নাম কি না, তার বইয়ের নাম ছিল মাইক্রোগ্রাফিয়া বইতে ফার্স্ট তিনি একটি টার্ম ইউজ করেছিলেন, সেটা হলো সেল। এবং হি ফাউন্ড ইট ইন আ কর্ক, একটা কর্কের মধ্যে দেখেছিলেন, সেই কর্কটা আমি দেখাবো। এই দেখে নাও কর্কটা, এটা হচ্ছে কর্ক, এই লেফট সাইডে যেটা দেখছো এটা হচ্ছে কর্ক, এবং যে গাছটা থেকে এই কর্কটা তৈরি করা হয়েছে, তার সামনে এই যে বিউটিফুল একটা গাছ দেখতে পাচ্ছ, পুরো সবুজ গ্রেন কালার, এবং শাখা প্রশাখায় পুরো ছড়িয়ে আছে। তো এই গাছটা হচ্ছে ওক ট্রি, এবং এখানকার এই গাছটার কাঠ যদি তুমি কেটে নাও, সেটাকে শুকনো করলে যেটা হবে সেটা হচ্ছে কর্ক, এবং কর্কটা খুব হালকা। তো তিনি প্রথম এটা করেছিলেন 1665, এই কর্কের একটা স্লাইস নিয়েছিলেন, এবং নিজের তৈরি হি ফাউন্ড ইট ইন এ কর্ক, নিজের তৈরি মাইক্রোস্কোপে দেখেছিলেন, ইনভেন্টর অফ দ্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এবং একে ইনভেন্টরও বলা হচ্ছে, কারণ এর নিজের তৈরি মাইক্রোস্কোপে দেখেছিলেন জিনিসটা, কিন্তু যদিও এনার আগে ওই যে বললাম হান্স জেনসেন অ্যান্ড জেচারিয়াস জেনসেন এর আগে মাইক্রোস্কোপ আবিষ্কার করে ফেলেছিলেন, তারা দুজন লেন্স মেকার ছিলেন। তারপরে চলো নেক্সট লাইনে, দেখো তিনি কি দেখেছিলেন, আরে বাপরে, এইটা তিনি দেখেছিলেন মাইক্রোস্কোপে। আমি একটু বড় করে দেবো তোমাদের জন্য, ঠিক আছে, একটু বড় করে দিই, দেখো তোমরা, ঠিক আছে একটু বড় করে দিচ্ছি, দেখো, হ্যাঁ সুন্দর লাগছে। এই হচ্ছে এটাই হচ্ছে যেটা দেখেছিলেন। এটাই হচ্ছে যেটা দেখেছিলেন। তাহলে আমরা দেখলাম যে তিনি কি দেখেছিলেন, এটাই দেখেছিলেন। এবং এই যে জায়গাটা তুমি দেখছো, এটা হচ্ছে সেল ওয়াল। দেখো আমি তোমাদেরকে যে বলছিলাম না, সেল ওয়াল, এই দেখো এই যে দাগগুলো দেখছো, হ্যাঁ, আরে পেনটা কাজ করছে না,
ও এদিকে তো, হ্যাঁ দেখো এই যে দাগ দাগগুলো দেখছো, কই গেল পেনটা বাবা, পেনটা, এই যে দাগ দাগগুলো দেখছো, দেখো এই একটা দাগ, এই একটা দাগ, এই মাঝখানে এরকম এরকম হয়ে রয়েছে, এইগুলো হচ্ছে সেল ওয়াল, এগুলো হচ্ছে কি সেল ওয়াল, সেল ওয়াল, সেল ওয়াল, সেল ওয়াল, বুঝে গেল জিনিসটা? তো চলো নেক্সট স্লাইডে চলো। নেক্সট স্লাইড বলছে 1674, যার নাম হলেন 1674, যিনি হলেন কি না এভি লিউয়েনহুক, যিনি হলেন এভি লিউয়েনহুক, অ্যান্টন ভন লিউয়েনহুক। এবং এখানে তুমি তার ছবি দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে অ্যান্টন ভন লিউয়েনহুক, এবং যিনি একজন ডাচ বিজনেসম্যান, এবং ডিসক্রাইব সেলস আর ড্রপ অফ, মানে ফার্স্ট যিনি দেখেছিলেন আর কি লিভিং সেল দেখেছিলেন, তিনি হলেন অ্যান্টন ভন লিউয়েনহুক। এবং তিনি যেটা নাম বলেছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, এবং যেটা কোশ্চেন আসে মাঝে মাঝে, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা, তিনি কি বলেছেন অ্যানিমালকিউলস মানে অ্যানিমালকিউলস মানে হচ্ছে তিনি প্রথম লিভিং, অ্যাকচুয়ালি তিনি কি দেখেছিলেন ব্যাকটেরিয়াগুলো, তখন তো ব্যাকটেরিয়ার নামকরণ হয়নি বা ব্যাকটেরিয়াকে তিনি বুঝতে পারেননি, তো তিনি এটাকে বলেছিলেন অ্যানিমাল স্কুল। পরবর্তীকালে দেখা গেলো এই অ্যানিমাল স্কুলগুলো আর অন্য কিছু নয়, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, বুঝে গেল? এবং একে বলা হয় অ্যান্টন ভন লিউয়েনহুককে বলা হয়, অ্যান্টন ভন লিউয়েনহুককে বলা হয় ভ্যান বা ভন, যেই বলে অ্যানসিয়েন্ট মাইক্রোবায়োলজির ফাদার, বাবা। তাহলে ইনি হলেন বাবা, কার বাবা? আমার নয়, তোমার নয়, বায়োলজির নয়, মাইক্রোবায়োলজির। কোন মাইক্রোবায়োলজি? অ্যানসিয়েন্ট মাইক্রোবায়োলজি। তাহলে ফাদার অফ অ্যানসিয়েন্ট মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? অ্যান্টন ভন লিউয়েনহুককে, যিনি ফার্স্ট লিভিং সেলকে দেখেছিলেন কত সালে? 1674 বা 75 যাই বলবে, 1675, ঠিক আছে, 1665 হয়ে গেল। বা এরপর হ্যাঁ তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন ডাচ বিজনেসম্যান। এবং এখানে দেখো বিউটিফুল একটা মাইক্রোস্কোপও তুমি দেখতে পাচ্ছ, এইটা এনারই বানানো মাইক্রোস্কোপ, ঠিক আছে। এবং ইনি কি বলেছিলেন, ইনি অ্যাকচুয়ালি পুকুরে অনেকগুলো ব্যাকটেরিয়াগুলো দেখেছিলেন, এবং ব্যাকটেরিয়াগুলো নিজের গতিতে নিজের মতো চলে বেড়াচ্ছে। এবং তিনি বলেছিলেন, খুব সুন্দর একটা লাইন বলেছিলেন, যে এরা একে অপরের সঙ্গে ধাক্কা মারছে এবং এরা একে অপরের সঙ্গে নিজের গতিতে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা সেন্টেন্স বলেছিলেন। যাই হোক সেন্টেন্সটা আমি এই মুহূর্তে কমপ্লিটলি কপি করতে পারলাম না, বাট এরকম একটা, তো ইনি ওই ব্যাকটেরিয়াগুলোকে মানে ওই অর্গানিজমগুলোকে যেগুলোকে ফার্স্ট দেখেছিলেন তাদেরকে বলেছিলেন অ্যানিমালকিউলস। তাহলে অ্যানিমালকিউলস কি? অ্যানিমালকিউলস আর অন্য কিছুই নয়, এটা একটা ব্যাকটেরিয়া। অ্যানিমালকিউলস নামকরণ কে করেছিল ব্যাকটেরিয়াদেরকে, বা নামটা কে বলেছিল ব্যাকটেরিয়াদেরকে? অ্যান্টন ভন লিউয়েনহুক। কখন? 1674। কে ছিলেন অ্যান্টন ভন লিউয়েনহুক? ডাচ বিজনেসম্যান, যাকে বলা হয় ফাদার অফ অ্যানসিয়েন্ট মাইক্রোবায়োলজি। নাও কাম টু দ্য 1833, যিনি ছিলেন রবার্ট ব্রাউন প্রথম। তিনি একটি প্লান্ট সেলের মধ্যে কার মধ্যে? অর্কিডের মধ্যে কি দেখেছিলেন? ডিসকভার দ্য নিউক্লিয়াস ইন প্লান্ট সেল। এরপরে চলে আসো 1833, পরে চলে আসো 1833। এই যে প্লান্ট সেল আমরা বললাম যে নিউক্লিয়াসকে তিনি প্রথম দেখেছিলেন রবার্ট ব্রাউন কে ছিলেন? রবার্ট ব্রাউন ছিলেন একজন ইংলিশ বোটানিস্ট। তোমাকে কোশ্চেন আসতে পারে, হু ওয়াজ রবার্ট ব্রাউন কে ছিলেন? ইংলিশ বোটানিস্ট। তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? বিকজ তিনি ডিসকভার করেছিলেন নিউক্লিয়াস। কার মধ্যে ডিসকভার করেছিলেন? প্লান্ট সেল, যেটা সেই প্লান্ট সেলটা কোন প্ল্যান্ট গো? অর্কিডের মধ্যে ডিসকভার করেছিল নিউক্লিয়াস। তারপরে চলো নেক্সট স্লাইডে চলো। নেক্সট স্লাইড কি বলছে? 1838 আমি বললাম সেল, যিনি ছিলেন ম্যাথিয়াস জ্যাকবস ক্লেইডেন। এই বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাঝে পরীক্ষায় ইন্টারেস্টিং ম্যাটার, যে সেই বাচ্চাদের মতো যখন বানান চেক হতো তেমনি মাঝে কোশ্চেনও দিয়ে দিল যে হু গেভ সেল থিওরি বলে অনেকগুলো দিল, সব জায়গায় দিল স্লাইডেন অ্যান্ড সন, ম্যাথিয়াস জ্যাকবস ক্লেইডেন অ্যান্ড থিওডোর শন, এরকম সব জায়গায় অপশান দিল। দিয়ে কী করলো? কিছুই করেনি, জাস্ট বানানটা স্পেলিংটা মিস্টেক করে দিল। চারটে অপশান তো সেম, কিন্তু বানান ডিফারেন্ট। তাই বানানটা তোমাকে, অর্থাৎ স্পেলিংটা তোমাকে খুব ভালো করে জানতে হবে। ম্যাথিয়াস জ্যাকবস ক্লেইডেন, MATTHIAS, জ্যাকব JAKOB, জ্যাকবস ক্লেইডেন, যিনি ছিলেন জার্মান বোটানিস্ট, এবং কনক্লুডেড দ্য all plant tissue are composed of cells. All plant tissue are composed of cells and products of cell. তাহলে 1838 জার্মান বোটানিস্ট, যার নাম হলো ম্যাথিয়াস জ্যাকবস ক্লেইডেন ফুল নাম, এবং তিনি বলেছিলেন যে all plant
টিস্যুস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস। তারপরে চলে আসো থিওডর শোন, ঠিক একই রকমভাবে বলেছিলেন, যিনি ছিলেন জার্মান জুওলজিস্ট, ও বলেছিল অল প্লান্ট টিস্যু, ইনি বলেছিলেন অল অ্যানিমাল টিস্যুস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস। এবং এই দুজনকে মিলিয়ে যদি দিই আমি, উনি বলেছিলেন অল প্লান্ট টিস্যুস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস, ইনি বলেছিলেন অল অ্যানিমাল টিস্যুস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস। দুজনকে জাস্ট মিলিয়ে দাও, প্লান্ট অ্যান্ড অ্যানিমাল টিস্যুস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস, সিম্পল। তো দুজনকে মিলিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি all plants and all animals, that means all organism। তো পরবর্তীতে দেখা গেল যে অ্যাকচুয়ালি সমস্ত অর্গানিজম। তো যাই হোক, চলে আসো তাহলে সেল থিওরিকে দিয়েছিল থিওডর শোন অ্যান্ড ম্যাথিয়াস জ্যাকব স্লাইডেন। একজন ছিলেন জার্মান বোটানিস্ট, কে ছিলেন জার্মান বোটানিস্ট? ম্যাথিয়াস জ্যাকব স্লাইডেন। থিওডর শোন ছিলেন জার্মান জুওলজিস্ট, যারা দিয়েছিল সেল থিওরি, আমরা দিয়েছিল থিওরি। এবং সেল থিওরি এটা ছিল কি, all the living organisms are composed of cells and products of cells, অর্থাৎ all plants and animals are composed of cells। plants and animals মানে all living organism, বোঝা গেল জিনিসটা, all living organism। তারপর নেক্সট স্লাইডে চলো, নেক্সট স্লাইডে বলছে 1858 বলছে রুডলফ ভির্চো। রুডলফ ভির্চো কী করেছিলেন? ওই যে বললাম যে এখন কোশ্চেন হচ্ছে যে ঠিক আছে অল প্লান্ট সেলস বা অল প্লান্ট টিস্যুস, অল অ্যানিমাল টিস্যুস আর কম্পোস্ট অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এটা যে সেল আসছে কোথা থেকে? সেল কি উড়ে উড়ে আসছে না ধীরে ধীরে আসছে? এখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখা গেল যে কেউ কেউ বললো আরে না না, ওই নন লিভিং ম্যাটার থেকে সেলের আবিষ্কার হচ্ছে বা সেল উঠে আসছে, কিন্তু আদৌ এটা সত্যি নয়। পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা প্রুভ করলো। তারপরে যিনি ফার্স্ট একজন যুক্তিসম্মত কথা বললেন তিনি হলেন সেলস দ্যাট ইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। অ্যাকচুয়ালি তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন অমনিস সেলুলা। সেলুলার যার নাম ছিলেন রুডলফ ভির্চো 1858 বা 1857, ঠিক আছে। রুডলফ ভির্চো completed the cell theory expounding his famous conclusion omnis cellula is cellula, or cells develops from pre-existing cell develops from pre-existing cells। এই যে মহাশয় দেখা যাচ্ছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়ে কোশ্চেন আসে, অমনি সেলুলা দিয়ে কোশ্চেন আসে, অথবা সেলস ডেভেলপ ফ্রম, এই যে সেলস ডেভেলপ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, এটা এই লাইনটাও তোমাকে তুলে দিতে পারে, আবার উপরের লাইনটাও তোমাকে তুলে দিতে পারে। সে দুটো লাইনই তোমাকে জানতে হবে, তারপরে নেক্সট স্লাইডে আমরা চলে যাই। নেক্সট স্লাইডে বলছে সেল থিওরি। সেল থিওরি বলতে কি বললাম, ওই যে সবগুলোকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে অল লিভিং অর্গানিজম আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস, এবং যেটা হচ্ছে দ্য সেল ইজ দ্য বেসিক ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। আমরা ফার্স্টেই বলেছি। এই প্রথম লাইনটা কে বলেছিলেন? প্রথম লাইনটা বলেছিলেন কে? ম্যাথিয়াস জ্যাকব স্লাইডেন অ্যান্ড থিওডর শোন। তারপরে কি হলো না, এটাকে সেকেন্ড লাইনটা কি বলেছে যে দ্য সেল ইজ দ্য বেসিক ফাংশনাল স্ট্রাকচার ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। আমরা সে বললাম হোয়াট ইজ সেল, সেল থেকে আমরা জেনেছি এটা, এবং যেটা বলেছিল এই দুজন বিজ্ঞানী এরা মিলেই আর কি বলেছিল, ঠিক আছে। এবং এছাড়া রবার্ট প্রথমে দেখেছিলেন তিনি হলেন রবার্ট হুক ফার্স্ট দেখেছিলেন সেল, এবং তারপরে যারা যেখানে সেল দেখে সব এই একই জিনিস দেখেছে, এবং তারপরে যেটা কমপ্লিট করেছে যেটা হচ্ছে অমনিস সেলুলা রুডলফ ভির্চো, তিনি বলেছেন অল সেলস আরাইজ ফ্রম প্রি এক্সিস্টিং। তাহলে এই তিনটে জিনিস মিলেই অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। আমাকে এখানে একটা জিনিস ভুল হয়েছে, এইটা ফার্স্টে লিখতে হতো, এই 2 নম্বরটা 1 নম্বরে দিতে হতো যে দ্য সেল ইজ দ্য বেসিক ফাংশনাল স্ট্রাকচারাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম, এটা হতো 1 নম্বর। তারপরে হচ্ছে all living organisms are composed of cells and products of cells, এটা হতো 2 নম্বর। অ্যান্ড অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল, এটা হতো 3 নম্বর। ব্যাস, এই হলো টোটাল সেল থিওরি। তাহলে এই হলো টোটাল সেল থিওরি। এখন কথা হচ্ছে আমরা এই সেল থিওরি পড়লাম, এবং সেল থিওরি পড়তে গিয়ে যে বিজ্ঞানীদের কথা জানলাম, এই 5 জন বিজ্ঞানী বা 6 জন বিজ্ঞানী যাদের কথা আমি বললাম, এরা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং এদের নাম ভুলে গেলে চলবে না, এটা হচ্ছে মেন কথা। তো সেই 5 জন বিজ্ঞানীর নাম আমি আরও একবার বলে দিচ্ছি। দেখো, হ্যান্স অ্যান্ড জেসিরিস জেনসেন্স, রবার্ট হুক, ম্যাথিয়াস স্লাইডেন, থিওডর শোন, রবার্ট ব্রাউন, এবং যার কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টন ভন লিউয়েনহুক অ্যান্ড রুডলফ ভির্চো। তাহলে এই 6 জন বা 7 জন বিজ্ঞানী আছে, 1 2 3 4 5, এবং এদিকে আছে 2 জন 6 7, এই 7 জন বিজ্ঞানী, এবং এদের অবদান ভোলা যাবে না, ঠিক আছে। কারণ তুমি ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 7, 8 থেকে শুরু করে 11, 12 সব জায়গায় এই 5 জন বিজ্ঞানীর নাম উঠে আসবে। হ্যান্স অ্যান্ড জেসিরিস জেনসেন
কী করেছিল না মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল রবার্ট হুক। ক্রুড মাইক্রোস্কোপ নিজের তৈরি মাইক্রোস্কোপে দেখেছিল সেল। ম্যাথিয়াস জেকব স্লাইডেন সেল থিওরি বোটানিস্ট, ঠিক আছে। থিওডর শন সেল থিওরি জুওলজিস্ট। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস অর্কিড, ঠিক আছে। তারপরে চলে আসো অ্যান্টন ভন লিওনহুক অ্যান্ড রুডলফ ভিরচাও। রুডলফ ভিরচাও হচ্ছে কী করেছিল না রুডলফ ভিরচাও হচ্ছে তোমার omnicellular সেলুলা বলেছিল, অর্থাৎ সেলস অ্যারাইজিং ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, অল সেলস অ্যারাইজিং ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, omnicellular সেলুলা। এবং অ্যান্টন ভন লিওনহুক বলেছিল কি না অ্যান্টন ভন লিওনহুক যেটা করেছিল তিনি হচ্ছে একটা পন্ডে প্রথম লিভিং সেলগুলোকে দেখেছিল, যেগুলোকে অ্যানিমাল কিউলস বলেছিল, কিন্তু পরবর্তীতে সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া হিসাবে দেখা দিয়েছিল। এই হলো টোটাল আজকের আমার যেটা আলোচনার বিষয়। এবং এখানে কিছু কোশ্চেন আছে, আমি কোশ্চেনগুলো জাস্ট একটু আলোচনা করে দিই চলো। সেটা হচ্ছে এটা যে মাল্টিপল চয়েস কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। অবভিয়াসলি এটা একটা সেল ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। সেকেন্ড কোশ্চেন চলে আসো, হু ওয়াজ দ্য জার্মান বোটানিস্ট হু স্টার্টেড দ্যাট অল প্লান্টস আর মেড আপ অফ সেলস। প্ল্যান্টস বলেছিল, প্ল্যান্ট সম্পর্কে কে বলেছিল ম্যাথিয়াস জ্যাকব স্লাইডেন। এটা তাহলে বি হবে রাইট অ্যান্সার। যদি এখানে প্ল্যান্টসের জায়গায় যদি অ্যানিমালস বলে দিত তাহলে কী হতো না থিওডর শোয়ান হয়ে যেত। এবং তারপরে চলো হু ডিসকভার দ্য নিউক্লিয়াস। অবভিয়াসলি রবার্ট ব্রাউন, এক্ষুনি বলে এসেছি রবার্ট ব্রাউন ডিসকভার দ্য নিউক্লিয়াস। এবং কোথায় দেখেছিল অর্কিডের মধ্যে দেখেছিল প্ল্যান্ট টিস্যুতে প্ল্যান্ট সেলে হি ফ্যালসিফাইড দ্য স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি। কে ফ্যালসিফাইড করেছিল, ঠিক আছে। এখানে রেডি আছে, রেডি হচ্ছে ফ্যালসিফাইড, অর্থাৎ স্পন্টেনিয়াস জেনারেশন থিওরিটা কী বলছে না সেলস যেটা অ্যারেঞ্জ হচ্ছে, কীভাবে অ্যারেঞ্জ হচ্ছে এই কনসেপ্ট যখন দিচ্ছিল তখন একজন বলেছিল যে সেল অ্যারেঞ্জ হচ্ছে নন লিভিং সাবস্টেন্স থেকে, কিন্তু পরবর্তীতে এটাকে ভুল প্রমাণিত করেছিল, ব্যাখ্যা করেছিল কে করেছিল এই যে ফ্রান্সিসকো রেডি। এবং তার পরবর্তীতে তুমি চলে আসো হি ইউজড হিজ সিম্পল মাইক্রোস্কোপ ইন অবজার্ভিং সেল ফ্রম আ ড্রপ অফ পন্ড। অবভিয়াসলি কে আমি বললাম এই যে অ্যান্টন ভন লিওনহুক, এবি লিওনহুক, যিনি ড্রপ অফ পন্ডের মধ্যে দেখেছিলেন অনেকগুলো ব্যাকটেরিয়া, যিনি নাম দিয়েছিলেন কি অ্যানিমাল কিউলস নাম দিয়েছিলেন। তারপরে চলে আসো হি ইজ এ জার্মান জুওলজিস্ট, এই বলে থিওডর শোয়ান হয়ে গেল। অল অ্যানিমালস আর কম্পোস্ট অফ সেল, যেটা ফার্স্টে বলছিলাম থিওডর শোয়ান, আর প্ল্যান্ট হলে ম্যাথিয়াস জ্যাকব স্লাইডেন হয়ে গেল। তারপরে চলে আসো এনুমারেশন ডটারে, এগুলো লাগবে না। বলছে স্টেট দ্য সেল থিওরি বলে তুমি কী বলবে অল লিভিং অর্গানিজম আর কম্পোস্ট অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস, ঠিক আছে। এবং যেটা হচ্ছে অল লিভিং অর্গানিজম আর কম্পোস্ট অফ সেলস প্রোডাক্টস অফ সেলস, সেল অ্যারাইজিং ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, আর সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। এই তিনটে জিনিস। তাহলে ফার্স্ট তুমি যেটা বলবে অল সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম, সেটা ফার্স্টে বলবে বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। সেকেন্ড যেটা বলবে কি না অল লিভিং অর্গানিজম আর কম্পোস্ট অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস। আর থার্ড যেটা আসবে সেটা হচ্ছে অমনিসেলুলার, অর্থাৎ দ্য নিউ সেলস অ্যারাইজিং ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। নূতন সেলটা তৈরি হয় তার পূর্ববর্তী সেল থেকে তৈরি হয়। ব্যাস এই হলো টোটাল আমার যা কিছু বলার আজকে, ঠিক আছে, কমপ্লিট। এবং এই হলো সেলের ডিসকভারি সম্পর্কে এতটুকু জানলেই ক্লাস 9-এর জন্য যথেষ্ট, এবং লোয়ার ক্লাসের জন্য তো অবশ্যই যথেষ্ট, এটুকু জানতে তোমাকে হবে। এবং আমি যতটুকু বলেছি সেটা হচ্ছে সব থেকে খুবই দরকারি ম্যাটার, ঠিক আছে, প্রচণ্ড দরকারি জিনিস। এবং এটা ভুলে যাওয়া চলবে না, এটা শুধু ক্লাস 9-এ মুখস্থ রাখলে হবে না, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, একদম যতক্ষণ না তোমরা মেডিকেল পাচ্ছ ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা তোমাকে আর কি মাথায় রাখতে হবে। এটা এখান থেকে কোশ্চেন আসছে আর কি। যাই হোক, থ্যাংক ইউ এভরিবডি, অসংখ্য ধন্যবাদ সকলকে, এবং আশা করি তোমাদেরকে একটু হলেও ভালো লেগেছে। পরবর্তী ক্লাস আরও যতটা সম্ভব আমি চাইবো ইন্টারেস্টিং করার জন্য। এই মুহূর্তে আমি বসে আছি, এটা আমার চেম্বার, এই পিছনে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি একজন ডেন্টিস্ট। পিছনে যেটা দেখছো এটা হচ্ছে ডেন্টাল চেয়ার আর কি। আমি পেশেন্ট আজকে ছেড়ে দিয়ে বসে এই ভিডিওটা বানাচ্ছি আর কি। ভাবলাম যে একটু পরেই যাই, তোমাদের জন্য একটি ভিডিও বানিয়েই আর কি যাই। তো যাই হোক, থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ ব্লেস ইউ, বাই, টাটা।